সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ, আশা করি সকল ভালো আছেন। আজকে একটা নতুন তথ্য বলবো না, মানে সংবাদ নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আমার এই সৃষ্টি এবং স্রষ্টা নামক ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই শ্রবণ করবেন এবং আমাদের বিশেষ ভাবনার বিষয় সেটা হচ্ছে, আজ বেশ কিছুদিন যাবৎ ভূমিকম্পের প্রবণতা খুব বেশি দেখা যাচ্ছে। যেমন আজকেও সকালে 6:30 ভূমিকম্প হয়েছে, মাত্রা ছিল 4-এর একটু বেশি। তবে আমি আজ ঢাকার বাইরে গ্রামের বাড়িতে, ঠান্ডা অনেকটা বেশি। তো সেহেতু যে বিষয়গুলো আমাদের ভাবাচ্ছে সেটা হচ্ছে, আমরা যারা ঢাকার মতো বড় বড় শহরে বাস করি, যেখানে ঘনবসতি, সেই সমস্ত জায়গা খুব ঝুঁকিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন যারা ভূতত্ত্ববিদ, এবং তেনারা শুধু স্থানকাল হিসাবে বলেছেন যে এই স্থানকালগুলোর মধ্যে সাধারণত কিছু কিছু জায়গা আছে যেগুলো বহু পূর্বের থেকেই, যে জায়গাগুলো নাকি ভরাট করা বা বাঁধা ছিল, মাটি দেওয়া ছিল, সেই জায়গাগুলো অনেকটাই নিরাপদ বলে তারা মনে করেন। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বড় বড় শহরগুনা, আমাদের এই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এবং সমস্ত লোক শহরমুখী হওয়াতে শহরের উপরে অত্যাধিক চাপ পড়ে গেছে। শহরের উপরে যে সমস্ত বিল্ডিং, হাই রাইজ বিল্ডিংগুলো 18 তলা, 20 তলা, 10 তলা, সেগুলো কিন্তু মাটির উপরে একটা বিশাল চাপ দিয়েছে। আবার এর মধ্যে আমাদের এখানে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় রাস্তায় চলাচল যানজট এড়ানোর জন্য ফ্লাইওভার হয়েছে। এটা কয়েক কোটি কোটি বিলিয়ন টন ওজন। এগুলা আমরা মাটির উপর বসিয়ে রেখেছি আমাদের সুবিধার্থে। এখন এই যে ওজন জিনিসগুলো যে মাটির উপরে আছে এবং ভরাট করা, বুঝে বললাম যে মাটি ভরাট করে, আমি দেখেছি। আমি ঢাকা শহরে অনেক দিন, আমি যেখানে থাকি এর আশেপাশে বহু জায়গা পুকুর ছিল, অনেক বড় বড় পুকুর ছিল। সেই পুকুরগুলোকে ভরাট করে সেখানে বিশাল বিশাল হাই রাইজ বিল্ডিংগুলো হয়েছে এবং সেগুলো ঝুঁকিপূর্ণ। যারা ভূতাত্ত্বিকবিদ তারা কিন্তু সেই কথাগুলোই আমাদের বলছেন যে সেই বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ। এবং আরও কিছু বিষয় আছে। সে বিষয়গুলো হচ্ছে যে বিল্ডিংয়ের প্ল্যান পাস যখন হয় তখন কি হয়। আমি 6 তলা প্ল্যান করে এসেছি, দেখবেন 6 তলার উপরে আর 2 তলা তুলে দিয়েছে, অর্থাৎ 8 তলা করেছে। এখন ওই 2 তলার জন্য, ওই 2টা ফ্লোরের জন্য পুরা বিল্ডিংটা একটা ভয়ঙ্কর ঝুঁকির মুখে পড়ে আছে। এবং অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই যে বিল্ডিং করার সময় খরচ বাঁচানোর জন্য হয়তো টাইলিংও হয়তো বা মানে নিয়মতান্ত্রিকভাবে হয়নি বা অনেকেই করেনি, সেই বিষয়টাও অনেকে বলছেন। তো সেই হেতু ভয় পাওয়ার বিষয় না, ভয় পাওয়ার বিষয়ও। কারণ ভয় পাওয়ার বিষয় কেন, আমরা যারা শহরে বাস করি, তারা তো শহরে থাকতে হয়, হয়তো কিছু কিছু সময় বাইরে আসি। এখন কখন যে এটা হবে এটা তো আমাদের কেউ জানা নেই, আমরা কেউ জানি না তো কখন ভূমিকম্পটা হবে। এবং এমন একটা অবস্থা যে 2-3 সেকেন্ডের মধ্যে ঘটনা ঘটে যাবে, আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা যারা উপরে আছি নিচে নামতে পারবো না, যারা নিচে আছে তারাও দরজা খুলে বেরোতে পারবে না। ওই সময়টুকু পাওয়া যাবে না। তাহলে এই যে ভয়ানক যে পরিস্থিতি, এটা কিন্তু আমাদের একটা বিশাল ভাবনার বিষয়। এবং যদি এমনটা ঘটে যায় কখনো, সৃষ্টিকর্তা যেন এরকম বিপর্যয় আমাদের না দেন, আমরা সেই প্রার্থনা রাখবো সৃষ্টিকর্তার কাছে। তো যদি কখনো এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে কি হবে। আমরা কি দেখেছি, একটা রানা প্লাজা ধ্বংস হয়েছিল কোথায়, সাভারে, একদম খোলামেলা জায়গায়। সেখানে একদম খালি খোলামেলা জায়গার ভিতরে সেই জায়গাটা ছিল। সে পুরাপুরি ধ্বংস হয়নি, কিন্তু কিছুটা ধ্বংস হয়েছিল, কাত হয়ে আসছিল অনেকটা জায়গায়, নিচে জায়গাও ছিল। তো সেই রানা প্লাজা যখন ধ্বংস হলো তখন কিন্তু এই নির্মাণ ত্রুটির কারণেই কিন্তু এটা হয়েছিল। যাই হোক, তো সেখান থেকে ওই লোকগুলোকে উদ্ধার করতে কতদিন লেগেছে, মাত্র একটা বিল্ডিংয়ের কতদিন লেগেছিল। এবং রাস্তাঘাট পরিষ্কার
ওইখান থেকে ঢোকা গেছে, যন্ত্রপাতি নিয়ে আসা গেছে। কিন্তু আমরা যারা ঢাকা শহরে বা বড় বড় শহরে ঘন বসতি এলাকায় বাস করি, এগুলা যখন পড়ে যাবে তখন রাস্তাঘাট সব ব্লক হয়ে যাবে, এবং সেই ব্লক রাস্তা সরানো যাবে না, অর্থাৎ সরানোর জায়গাও থাকবে না, এবং সেই যন্ত্রপত্রও থাকবে না। যার দরুন একটা ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হবে, যেটা নাকি আমরা কল্পনাও করতে পারছি না। কিন্তু তাই আমি বলবো যে সবাই সবার থেকে সতর্কই থাকবেন। সতর্ক থেকে কিছু করার লাভ নেই। ওই বিল্ডিংয়ের পিলারের নিচে গিয়ে দাঁড়ান, একটা শক্ত খাটের নিচে গেলেন, কিন্তু ওই খাট সদ্যাও তো নিচে যে বড় ওজন পড়লে নেমে যাবে, এখানে আর বাঁচার কোনো রাস্তা নেই। তাই একমাত্র সৃষ্টিকর্তাই ভরসা। এবং যারা নতুন করে বিল্ডিং করছেন তারা হয়তো বা সতর্ক হবেন, যাতে করে এই ভুল কাজগুলো আমরা না করি। এবং মানুষের জীবনের দাম অনেক বেশি, আমরা যেন সেদিকে লক্ষ্য রেখে নতুন যারা স্থাপনা গড়ে তুলছেন তারা যেন করেন। এবং আরেকটা বিষয়, এই যে ভয়ঙ্কর একটা কিছু হচ্ছে বা হতে পারে, এই সময়েও কিন্তু মানুষ নানান রকম অপরাধজনক কাজে জড়িত। তারা এটাকে মাথায় রেখেই অপরাধগুলো করে যাচ্ছে। দেখবেন আমরা প্রায় সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই নানান রকম অথারেন্স ঘটছে দেশে। এখন সেই বিষয়টা নিয়ে আমিও ভাবান্তর, আমিও ভাবছি, যেমন আমি আছি গ্রামের বাড়িতে, আমার স্ত্রী সন্তান সব ঢাকাতে আছে, এরকম অনেকেই আছেন। কাজেই সৃষ্টিকর্তা যেন আমাদের এরকম বিপদে না ফেলেন, আমরা যেন এই মহা দানবের থেকে যেন আমরা রক্ষা পাই। তাই সবার কাছে সেই প্রার্থনা থাকবে, যারা আমরা ধার্মিক, যারা ধর্ম বিশ্বাস করি, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, তারা যেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের এহেন বিপদ থেকে রক্ষা করেন, এবং এরকম দুর্গতি যেন আমাদের জীবনে আর না আসে কখনো। সেই প্রার্থনাটা থাকবে। সকলের সাথেই আমরা মিলেমিশে থাকতে চাই। আমরা যেন হানাহানি এবং একে অপরের সাথে শত্রুতা এগুলো যেন না করি, আমরা যেন সবাই মিলেমিশে চলি। এই তো ভাবতেছি কখন ঘটনা ঘটে যায়, তাহলে আমার তো সবই তো পড়ে থাকবে, তাই থাকবে না, তাহলে লাভ কী হবে? তো যাই হোক, অনেকটা সময় কথা বললাম। আশা করি সবাই ভালো থাকবেন, এবং আমার এই চ্যানেলটি নিয়ে কথা বলি। আমার চ্যানেলের নাম সৃষ্টি এবং স্রষ্টা, অর্থাৎ সৃষ্টিতে যা ঘটে, ধর্মীয় বিষয় নানান কিছু নিয়েই আমি কথা বলে থাকি। সেহেতু আপনি আমার সাথে যুক্ত থাকবেন, সেই প্রত্যাশা থাকবে আপনি যেন আমার সাথে যুক্ত থাকেন, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে দেবেন, নতুন নতুন ভিডিও যাতে আপনি পেতে পারেন। সাধারণত আমি এখান থেকে ধর্মীয় প্রোগ্রাম এবং প্রাকৃতিক অনেক কিছু নিয়ে কথা বলে থাকি, যেটা আমাদের শোনার অনেক প্রয়োজন। সেই দৃষ্টিতে বলবো, সুন্দর থাকেন, ভালো থাকেন, কল্যাণ হোক, সবাই সুস্থ থাকেন।